মনে হয় মাঝে মাঝে যে আমার বাচ্চা যদি সেই পৃথিবীটা দেখতে পেত। বন্ধুত্বও এখন দেখি, আমার কন্যা 9 হলো, তাদের মধ্যে সেই আমাদের সময় যে বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বটাও এখন খুব একটা অফিসিয়াল মোডে চলে গেছে। Hi everyone, welcome to Podcast with Shuprabha. I am your host Shuprabha Shaha, and today we are having a very special guest, Dr. Shoibal Roy. If you really want to know what is National Education Policy from the core, you should watch this podcast. I am requesting all of you to watch this podcast till the end. You will get to know a lot. ছোটবেলা কেমন কেটেছে মা বাবার সাথে? কেমন কেটেছে বলতে, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার, যেমন কাটে মানুষের। আমার 78 বার্থ ইয়ার, সেই হিসেবে অনেকটা অন্যরকম দুরকম পৃথিবী দেখার একটা সুযোগ হচ্ছে, ফলে এখন একটা ভালো লাগার অন্য জায়গা তৈরি হচ্ছে। পৃথিবীটা ক্রমশ একমাত্রিক হয়ে যাচ্ছে, শৈশবের বৈচিত্র্য একটা প্রোটোটাইপে চলে গেছে। মানে একটি মার্কিন নবজাতক এবং একটি মোটামুটি আমাদের আর্থিক অবস্থার বাড়ির একটি বাচ্চা যে জন্মালো কেবল, এদের শৈশবের এখন প্যাটার্নে খুব একটা পার্থক্য নেই, কিন্তু আমাদের সেটা ছিল। ফলে সেটা তো একটা বাড়তি পাওনা। একটা এমন পৃথিবীকে আমরা দেখেছি যেটা ক্রম অবলুপ্তি ঘটছে, যার সেটা এখন ভালো মন্দের প্রশ্ন না, বিবর্তন থাকবে, পরিবর্তন থাকবে। তবে আমার সেই স্মৃতিটা তো ভালো লাগেই, নিশ্চয়ই ভালো লাগে যে একটা অন্য জিনিস দেখা এবং তার ফলে জীবনকে বুঝতে একটা অন্য প্যাটার্ন থেকে সুবিধা হয়, সেটা ভালো। আদারওয়াইজ এটাও ভালো, তোদের জীবন যেভাবে যাচ্ছে, আপকামিং আমার কন্যার যেমন জীবন যাচ্ছে সেটাই বা খারাপ কি? কিছু খারাপ কিছু না, যখন যেমন সেটা থাকতে হবে, এইটুকু অভ্যাস। নস্টালজিয়াই সবসময় যে স্টেডি হবে এটা তো ব্যাপার নয়, থাকবে, সব রকম থাকবে। তবে হ্যাঁ, ওই পৃথিবীটা মনে হয় মাঝে মাঝে যে আমার বাচ্চা যদি সেই পৃথিবীটা দেখতে পেত। আমরা ডাব গাছে উঠেছি ডাব চুরি করার জন্য, যার বাড়ির গাছের ডাব চুরি করছি তাকেই নিচে পাহারায় রেখেছি, এই যে জিনিসগুলো ছিল, সেই বাস্তবতাটা নেই। বন্ধুত্বও এখন দেখি, আমার কন্যা 9 হলো, তাদের মধ্যে সেই আমাদের সময় যে বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বটাও এখন খুব একটা অফিসিয়াল মোডে চলে গেছে। মানে এরা ভীষণভাবে সেলফ সেন্ট্রিক। মানে ওই একে নোট দেবো, তাহলে ও আমাকে পরীক্ষার রুটিনটা আমি ক্লাসে না গেলেও জানাবে, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা পরিচয়, মানে তারা সহকর্মী হয়ে গেছে। মানে সহপাঠী ব্যাপারটা বোধহয় এই বন্ধুত্বের মানে মাত্রাটা বাদ দিয়ে সহকর্মী আর সহপাঠীর বৈচিত্র্যটা বোধহয় এখন আর নেই। এটুকু তো লস তো বটেই, সাইকোলজিক্যাল লস। এনিওয়ে, থাকবে। তোমার স্কুল জীবনের কোনো মজার স্মৃতি আছে বন্ধুদের সাথে? বন্ধুদের সাথে মজার স্মৃতি মানে, আমরা রোজই একটা বদমাইশি করতাম। তখন অরুণ বন্দ্যোপাধ্যায় আমাদের হেডমাস্টার মশাই ছিলেন, আমি বহরমপুর জেন একাডেমির স্টুডেন্ট। স্যার রোজই আমাদেরকে মেরে বার করে দিতেন। তো আমাদের ক্লাসরুম, যেটা ক্লাস 10-এর ক্লাসরুম ছিল, না এটা আমি বলি অনেক সময়, মানে বদমাশির ক্যারেক্টারগুলো এরকম হতো তো, যে আমাদের কাছেই একটি স্কুল মহাকালী, তো ওদের মেয়েদের ছুটি হতো আমাদের মিনিট 10 আগে, তো ওরা ফিরতো, আর লাস্ট ক্লাসে আমরা কেউ পড়া পারতাম না। হ্যাঁ, জেন একাডেমি তখন মানে প্রায় সবাই স্টার পাই, এরকম একটা ব্যাপার। তো সেই ছাত্ররা লাস্ট পিরিয়ডে কেউ পড়া পারতো না, এবং আমাদের স্কুলের সিস্টেম ছিল সবাইকে কান ধরে উঠে দাঁড়াতে হবে বেঞ্চে, এবং ওটাই আমাদের টার্গেট থাকতো, বেঞ্চে দাঁড়ালেই মেয়েগুলো গেলে আমরা দেখতে পাবো। এই ধরনের কিছু বদমাশি তো থাকে, সেটা তো ওই বয়সোচিত। মানে সেই জিনিসটা না থাকলেও তো জীবনটা স্পাইসলেস হয়ে যাবে, জীবনকে উপভোগ করার তো জায়গাগুলো থাকবে। তুমি তো এতদিন ধরে এত স্টুডেন্টকে পড়িয়ে আসছো, তো তোমার ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের কি কি শর্টকামিংস লাগে এখনো? ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের একটা সিস্টেম কথাটা যখন আমরা ব্যবহার করব, তখন সেটাকে অবশ্যই পলিসির জায়গা থেকে ভাবতে হবে। ইমপ্লিমেন্টেশন, হায়ার এডুকেশন, আমি কলেজে পড়াই, হায়ার এডুকেশন পয়েন্টগুলোর ইমপ্লিমেন্টেশনের কিছু লোকাল বাস্তবতা থাকে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে যারা এই স্ট্রাকচারটা তৈরি করেন তারা ভীষণভাবে মাথার ওপরে বসে তৈরি করেন। এটা সমস্যা, এটা একটা ধারাবাহিক সমস্যা, এবং সেই মানে ব্রিটিশ আমল থেকেই সেই সমস্যা আছে। তো তার ফলে কি হয়, এখন তো মাস এডুকেশন, মানে ভলিউম অ্যাচিভ করাটাও এডুকেশনের একটা কাজ। প্রাচীন ভারত তো খুব একটা ভলিউমে বিশ্বাস করেনি,
তারা কোয়ালিটি ডেভেলপ করতে চেয়েছে এবং এডুকেশনের এই রকম একটা ওভারঅল প্যারামিটার কিন্তু ছিল না। একটা কথা খুব ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে এখন বলা হয় যে ব্রাহ্মণরা জ্ঞান ও বিদ্যাকে কুক্ষিগত করে রেখেছিলেন, এমন কিন্তু বিষয়টা নয়। বৈদিক জ্ঞান, যেটা বৈদিক দর্শন চর্চার, তাদের কুক্ষিগত ছিল। কিন্তু যেগুলো ইঞ্জিনিয়ারিং, ইতিহাসের সিলেবাস দেখলে বোঝা যাবে যে সেখানে পশুপালন এবং কৃষিকে কতটা গুরুত্ব দেওয়া হয়। এই যে নলেজগুলো, এই নলেজগুলো কিন্তু মানে এক একটা গ্রুপ ডমিনেটও বলছি না, মানে তাদের জেনারেশন আফটার সেগুলো অতিবাহিত হয়েছে। কিন্তু এখন একটা বেসিক সিস্টেমকে আমাদেরকে মাসের মধ্যে নিয়ে যেতে হয় এবং তার সাথে এটাকে আবার কোয়ালিটিটিভ ডেভেলপমেন্টটাকেও অ্যাসিওর করতে হয়। এটা করতে গেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, একটি পলিসি নিলাম, সেটা প্রেসিডেন্সি বা সেন্ট জেভিয়ার্সের বাচ্চাটাকে জাস্টিফাই করতে গেলে, আমার কলেজের নাম হচ্ছে পাঁচথুপি হরিপদ গৌরীবালা কলেজ, সেটা 3টে ডিস্ট্রিক্ট, মানে বীরভূম, মুর্শিদাবাদ আর বর্ধমান, এর যেখানে মার্জ করছে জায়গাগুলো, সেই তার কাছাকাছি একটা এলাকায়। ফলে তাদের বিচিত্র বাস্তবতা, সেই মানে একদম প্রান্তিক বাস্তবতার একটি ছাত্র, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ছাত্রদের মানসিক এবং আর্থিক অবস্থা, এইগুলো কোনোটাকেই ম্যাচ করো না একটা জেভিয়ার্সেস, তারা প্রাউড জ্যাভেরিয়ান্স, তাদের সাথে আমার হরিপদ কলেজের বাচ্চাটাকে একই জায়গায় নিয়ে যেতে গেলে এই পলিসির যত রকম এক্সপেরিমেন্ট হচ্ছে, সেই এক্সপেরিমেন্ট করার জায়গাতে আমাদের কিন্তু একটা বিরাট ব্যর্থতা থেকে যাচ্ছে এবং সেটা ধারাবাহিক। এই জন্য দেখা যায় যে রবীন্দ্রনাথও যেভাবে ভাবছেন শিক্ষানীতি নিয়ে, স্বামীজিও যেভাবে ভাবছেন, সেটা কিন্তু বিশেষ একটা মডিউল তাদের স্কুলে হচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথ যেভাবে গাছতলায় পড়ানোর কথা বলছেন, তার ভালো মন্দর কথা বলছি না আমি, কিন্তু সেটা ভারতবর্ষের এই 1,00,000 কোটি স্কুলে তো ইমপ্লিমেন্ট করা সম্ভব না, এখনও সম্ভব না। তাহলে এই শিক্ষানীতির তো কোথাও একটা অ্যানার্কিস্ট জায়গায় চলে যায়। এটা প্রবলেম, এই প্রবলেমটা নিয়েই এগোতে হবে। তার মধ্যে নিশ্চয়ই ভালো কিছু হচ্ছে, ভালো কিছু একদম হচ্ছে না, গোটাটাই খুব খারাপ হচ্ছে, গোটাটাই হতাশাজনক হচ্ছে। সমস্যাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যখন ট্রানজিট করে, এই এডুকেশনাল পলিসির যখন ট্রানজিশন হয়, এই ট্রানজিশন টাইমে কিছু এক্সপেরিমেন্টস হতে থাকে, যে বাচ্চাগুলো এই সময় পড়ে যায় না, তাদের জন্য আমার খুব দুঃখ লাগে। মানে তারা এমন একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে গিয়ে পড়ে, এই মুহূর্তে কলেজে একদম যারা এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের স্ট্রাকচারে ছিল, তাদেরও সবাই যে পাস করে বেরিয়েছে এরকম না। অ্যাডিশনাল সেমিস্টার সিস্টেম এসে হাজির হয়েছে, অ্যাডিশনাল ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 হাজির হয়েছে। ফলে এই একটা কলেজে একসাথে 3 রকম প্যাটার্নে চলছে। এই ম্যান পাওয়ার তো আমার কাছে নেই। আমি একটি বিভাগীয় প্রধান, আমার তো অ্যারেঞ্জ করতে খুব অসুবিধা হয়। আর আমরাও তো একটা মানুষ, আমরা তো যন্ত্র না। এবার এক একটা মডিউল, এক একটা ধরনের প্রশ্নের ধরন, এক একটা মানে প্রজেক্ট বা এগুলোতে যে যা চাইছে গভর্নমেন্ট, যে জিনিসটাকে আউটকামে আমাদেরকে দেখাতে হচ্ছে, সেইগুলোকে অ্যাডজাস্ট করা, এই ট্রানজিশনাল টাইমটা খুব মারাত্মক, খুব মারাত্মক। এবং আমি যখন টিচার হিসেবে একটু ম্যাচিওর হচ্ছি, তখনই আমি ঘটনাচক্রে এই ট্রানজিশন টাইমটা ফেস করছি। সেটা নিতে তো অসুবিধা হচ্ছে। মানে আমাকে যদি এক ধাক্কায় বলা হয় যে আপনার সিলেবাসের স্ট্রাকচারটা বলুন, আমি দুম করে আগে বলতে পারতাম। এখন এই 3 রকম একসাথে আমি যে খুব স্পষ্টভাবে বলে দিতে পারবো, এটা মানে আমাকে কাগজ দেখে বলতে হবে, এটা সমস্যা তো বটেই, এবং সেটা বাচ্চাদের নিতেও খুব অসুবিধা হচ্ছে। তোমার কি মনে হয় ইন নিয়ার ফিউচার এই ন্যাশনাল এডুকেশন পলিসি গোটা কন্ডিশনটাকে ইমপ্রুভ করতে পারবে? ইমপ্রুভমেন্ট কথাটা খুব জটিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি কি করতে চাইছি, এটা কি এনইপি ক্লিয়ার করেছে? দ্যাট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। এনইপি একটা রিলিজ করেছে এবং আমার যেটা খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে এনইপি 2020 কিন্তু প্রত্যেকটি রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও রিলিজ করা হয়েছে। আনফর্চুনেট যে আমাদের মাস্টারমশাইরা এবং সাধারণ মানুষ, যারা চিন্তাশীল মানুষ, আমি খুব সাধারণ মানুষের কথা বলতে চাইছি না, চিন্তাশীল সাধারণ মানুষ, তারাও কিন্তু এটা না পড়ে আইদার এদিকে বা ওদিকে একটা বায়াসড আউটলুক থেকে এটা নিয়ে ভাবছে। অ্যাকচুয়ালি এনইপি 2020 কি করতে চাইছে সেটা যদি আমি ক্লিয়ার না করি, তাহলে আমি সেটা অ্যাচিভ করতে পারবো কিনা, আমি ক্লিয়ার করবো কী করে? ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে ও কী করতে, মানে কেন এই মডিউলটা হঠাৎ দরকার হলো? একটা জিনিস চলছিল, এখন এইটা নিয়ে কথা বলতে গেলেই যারা অ্যাক্টিভিস্ট, তারা বলো গেরুয়াকরণ হচ্ছে, এটা একটা বড় অভিযোগ।
এই ইন্টারনেটে গেলেই প্রশ্নগুলো দেখা যাবে। কেউ বললো যে হিন্দি ম্যান্ডেটারি করে দিয়েছে, কেন আমরা সবাই হিন্দি পড়ব, এই ধরনের কিছু। তারপরে যে ভেঙেছে যে প্রথমে 2 বছর, তারপর 2 বছর, মানে 4-এর একটা প্যাটার্ন করেছে, তারপর 3-3-এর একটা প্যাটার্ন করেছে, তারপর ওই যে প্যাটার্নটা করেছে আর কি। এটার জাস্টিফিকেশন কি? মুশকিলটা হচ্ছে এটা কিন্তু কোনোটাই নতুন নয়। একটু যদি কনসেন্ট্রেটেডলি আমরা দেখি জিনিসটা, এখন গৈরিকীকরণের অভিযোগ, এটাকে খুব কংক্রিটলি এস্টাবলিশ করার কোনো জায়গা নেই। আমি রিকোয়েস্ট করব দর্শকদের, এটা ইন্টারনেটে খুব অ্যাভেলেবল ম্যাটার, বার করে পড়তে, বাংলাতেই পড়া যেতে পারে, কোনো খুব যে তাকে বিরাট ভাষাবিদ হতে হবে না। সেখানে কিন্তু কোনো রকমভাবেই হিন্দুইজমকে পেট্রোনাইজ করা হয়েছে এ ধরনের কোনো ইন্ডিকেশন কিন্তু এনইপির কোনো শব্দের মধ্যে কোথাও নেই। এক, এবং সঞ্চালিকা হিসাবে আমি তোকেও আগে ম্যাটারটা ফরওয়ার্ড করেছি, আমার সাথে নিশ্চয়ই তুই সহমত হবি যে কোথাও কিন্তু আমরা পয়েন্ট আউট করতে পারি না যে, এবার পয়েন্ট আউট করতে না পারলেও কিছু ইন্টেনশন, মানে আমি বলছি না সরাসরি, কিন্তু আমরা তো অনেক সময় অনেক অ্যাক্টিভিটি দিয়ে ইন্টেনশনটাকে জাস্টিফাই করি। এখন এরা বলল, একটা বাক্যে বলল যে 3টে ভাষা পড়াতে হবে। এখন আমি আনন্দিত, আমি 2 দিন আগেই খবর পেয়েছি যে তুই ডাক্তার হতে চলেছিস। শিক্ষিত বাচ্চা হিসেবে, এগিয়ে থাকা বাচ্চা হিসেবে সেটা ব্যক্তিগত আনন্দ, এবং বলতে ভালো লাগবে আমার কথাটা, যে 3টে ভাষা জানা তো মনে হয় যে একটা আধুনিক বাচ্চা 3টে ভাষা জানা উচিত, অবশ্যই জানা উচিত, নাহলে সে তো কম্পিটিশনে পিছিয়ে পড়বে না। কম্পিটিশন মানে আমি খুব ইঁদুর-দৌড়ের কথা বলছি না, মানে নিজেকে জানা বোঝা, এবং একটু মোটামুটি লোক হলে তার 5-6টা ভাষা জানা থাকে। এটুকু জানতে, মানে না জানলে তার কাজ করা কিন্তু প্রফেশনাল ফিল্ডেও খুব মুশকিল। এই জায়গা থেকে এরা বলল যে 3টে ভাষা পড়াতে হবে, যার 2টো ভাষা ভারতীয় হতে হবে। লাইনটা কিন্তু এটা, এনইপি কিন্তু লাইনটা এটা বলেছে, হিন্দি শব্দটাই নেই। বলেছে 3টি ভাষা পড়বে, খ্যাপে খ্যাপে পড়বে। খুব স্পষ্টভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে যে প্রাইমারি এডুকেশন, ওরা এখন যেভাবে ভাগটা করেছে, মানে একটা ওই মানে ক্লাস 1-এর আগের একটা, এবং ক্লাস 1 থেকে 2 এরকম একটা, এই যে ভাগটাকে টোটাল করেছে, এখানে কিন্তু ম্যান্ডেটারিলি মাতৃভাষার ওপর শিক্ষাতে সরকারের পক্ষ থেকে এই ইংরেজি মিডিয়ামের রাজ্যে এত স্ট্রংলি বলতে কোনো দলিলকে, মানে যেটা অথেন্টিক, মানে যেখানে সরকার পরিকল্পনা প্ল্যানিং কমিশনের একটা সুচিন্তিত মতামত পাওয়া যায়, আমি কিন্তু অনেক দিন পর খুব স্ট্রংলি মাতৃভাষাকে এরকম জায়গায় দেখলাম। এবং ওরা সেন্ট্রালি কিছু জানায়নি, ওরা রাজ্যগুলো অঞ্চল ভিত্তিকও করতে বলেছে। কোথাও যদি কোনো বিশেষ জাতিসত্তা থাকে, যেমন কোনো জায়গায় নেপালির দরকার হতে পারে, কোনো জায়গায় কোনো ট্রাইবাল ল্যাঙ্গুয়েজের দরকার হতে পারে, এগুলোতেও বই রিলিজ করতে বলেছে। সুতরাং এই ধরনের গৈরিকীকরণ বা এই লেখাগুলো কিন্তু একটা লেয়ারে দাঁড়াচ্ছে না। 2, ইংরেজিটা তো বলা হোক বা না হোক, এই 2টি ভাষা মানে নিশ্চয়ই আমি চাইনিজ বা জাপানিজের কথা বলছি না, সাধারণভাবে এটা ইংরাজিটাই শেখাবো। সুতরাং এটা ওই মানে না বলা থাকলেও আমরা বুঝতে পারছি, আমি রামচন্দ্রই বলি আর দশরথের জ্যেষ্ঠপুত্রই বলি, ব্যাপারটা একই। এখানে বাই ডিফল্ট সেটিংয়ে এটা ইংরাজি হচ্ছে। এবার না, নেক্সট কথা হচ্ছে হিন্দি। এখন আমরা যখন পড়েছি, আমি 95 সালে মাধ্যমিক দিয়েছি, তাহলে আমরাও কিন্তু 2টো এই অপশান পেতাম, অ্যারাবিক পেতাম, কোথাও উর্দু থাকতো, কোথাও আমরা যেমন পড়েছি সংস্কৃত। আমি মোটামুটি একটা হিন্দু অধ্যুষিত এলাকার বাসিন্দা, সেখানে আমাদের স্কুলে কিন্তু সংস্কৃত ছিল, মানে সংস্কৃত, তখন তো আর এত জানতাম না যে অল্টারনেটিভগুলো হয়, আমরা জানতাম সংস্কৃত পড়তে হয়। কোনো স্কুলে পড়ে শুনেছি হিন্দিও ছিল। তো এটা ম্যাটার অফ চয়েস, এবং এই চয়েসের ক্ষেত্রে যে চয়েসটা যে হিন্দির দিকে ঝুঁকে নেই, বরং সংস্কৃতর দিকে ঝুঁকে আছে, এটা বলবার একটা কারণ রয়েছে। কি কারণ রয়েছে? এখানে কিন্তু আর একটা পয়েন্টে এনইপি ক্ল্যারিফাই করছে যে ধ্রুপদী ভাষা হিসেবে কতগুলো ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং আনফর্চুনেটলি এত বিজ্ঞজনের দেশ পশ্চিমবঙ্গ, এবং তো আমাদের জেনারেশন ধরে তো দেখলাম যে সাহিত্যিক বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, এখন আবার মহাসাহিত্যিক মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী। এত সাহিত্যিক মুখ্যমন্ত্রী প্রডিউস করেছি আমরা, বাংলাকে এখনও ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ করতে পারেনি বাঙালি। ওড়িয়া কিন্তু ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ,
মালায়ালম ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ, কন্নড় ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ, ফার্সি ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত তো বটেই। তো ভারতবর্ষে ধ্রুপদী ল্যাঙ্গুয়েজের একটাকে নিতে বলছে, এই হিন্দির গল্পটা কোথায়? আর গৈরিকীকরণের বিরুদ্ধে তো ফার্সি সেক্ষেত্রে একটা বড় পয়েন্ট হয়ে উঠবে। একদম ফার্সিকে ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, ফার্সির নাম উল্লেখ করে এনইপি 2020 রিলিজ করেছে। কোথায় গল্পটা? গল্পটা পড়লাম না আমি, এনইপির পাতাই উল্টায়নি। আমার একটা পলিটিক্যাল বায়াসনেস ছেড়ে যে কোনো ধরনের একটা আবহ ছেড়ে দিচ্ছে। এবং সবচেয়ে মুশকিল হচ্ছে যারা গেরুয়া শিবিরের রাজনীতি করে, ইনক্লুডিং দেব, তারাও ভাবছে যে এটা গৈরিকীকরণ আছে। মানে গৈরিকীকরণ ভালো না খারাপ সেটা নিয়ে দুটো দলের দুটো মত, কিন্তু গৈরিকীকরণ আছে আমি দেখছি যে মানে সবাই ভাবছে, মানে যারা নন গৈরিক প্ল্যাটফর্মে তারাও ভাবছে গৈরিকীকরণ হয়েছে এবং তার জন্য সর্বনাশ হবে, আর এরা ভাবছে গৈরিকীকরণ হয়েছে তার জন্য ভালো হবে। এবার এখানে আর একটা লুফোল আছে। লুফোলটা কি? লুফোল হচ্ছে যে ইন্ট্রোডাকশন উইথ আওয়ার ট্র্যাডিশন অ্যান্ড হেরিটেজ, এটার ওপর কিন্তু বেশ কয়েক পাতা লিখেছে। এখন এটার প্রশ্ন ওঠে যে এই আমার সেই 4000 বছর আগে কি হয়েছে, 2500 বছর আগে কি হয়েছে, মানে খুব স্পেসিফিকলি বললে আমরা খ্রিস্টপূর্ব 1200 থেকে ধরে নিচ্ছি যে আর্যদের এখান থেকে মানে ভারতবর্ষে আর্যদের আগমন, যদি আগমনের তত্ত্বকে আমরা মানি সেটা অন্য কন্ট্রোভার্সি, ধরে নিচ্ছি যে প্রমিনেন্টলি আমরা খ্রিস্টপূর্ব 1200-1500 এই টেনিয়রটা থেকে আর্যদেরকে পাচ্ছি। এখন ওই সময়কার গল্পটা জেনে আমার কি মহাভারত শুদ্ধ হবে? এখন যখনই কোনো উন্নয়নশীল জাতি থাকে তারা কিন্তু এটা একটা পৃথিবী জোড়া কমন ট্রিক যে এই ব্যাপারটাকে ইন্ট্রোডিউস করা। যখন আমাদের নবজাগরণ হয়েছে, 19th সেঞ্চুরির নবজাগরণ হয়েছে, তখনও কিন্তু আমরা দেখেছি ওই গো উইথ ট্র্যাডিশন একটা ব্যাপার ছিল, অতীত ঐতিহ্যের স্মরণ। বঙ্কিমচন্দ্র অত্যন্ত স্মার্ট ডাইনামিক অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, হিউজ ডাইনামিক অফিসার। তার কাজকর্ম এবং তিনি মোটেও ইয়ে দিয়ে শুরু করেননি। তার রাজমোহন সোয়াইফটা আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে উল্লেখ করি, পড়াই না। আমার মনে হয় যে রাজমোহন সোয়াইফ পড়ানো উচিত, কারণ বঙ্কিমের অ্যাকচুয়াল ট্রাইং স্টাইলিস্টিক্সটা কিন্তু রাজমোহন সোয়াইফে প্রচণ্ড রকম আলাদা। মানে যে বঙ্কিমকে আমরা হিন্দু ধর্মের পেট্রন বানিয়ে ফেলেছি, রাজমোহন সোয়াইফের বর্ণনা কিন্তু হচ্ছে যে 10টা হাত নিয়ে এরকম দশভুজা মূর্তি থাকে, দ্য ক্র্যাব লাইক গডেস। রাজমোহন সোয়াইফ বঙ্কিম লিখছেন এবং তার প্রথম সেটা ক্লিক করেনি, তাকে এস্টাবলিশ করতে হবে, তিনি মেথোডোলজি চেঞ্জ করেছেন, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু এই ট্র্যাডিশনের সাথে পরিচিত করা না হলে তো আমি হীনমন্যতায় ভুগব। একটা মার্কিন যুদ্ধবাজ প্রায় অসভ্য থাকা জাতি, তারা পৃথিবীর সভ্যতাকে কিনেও যে মানুষ খারাপ কাজ করে তা না, কিনেছে এবং কিনে তারা কাজে লাগিয়ে তারা যে নতুন সভ্যতার জন্ম দিয়েছে, সেই সভ্যতা তো আমাকে যখন চাপ দেবে তখন তো আমি হীনমন্যতায় ভুগবো। তাহলে আমার তো প্রাউড ফিলিংস দরকার। তো প্রাউড ফিলিংসটা ডেভেলপ করার জন্য কিন্তু এটা খুব বড় একটা ট্রিক। আমাদের মনীষীরা যাদেরকে আমরা সকাল বিকেল পুজো করি, সে রামমোহন, বিদ্যাসাগর, এভরিওয়ান, তারা সংস্কৃতর কাছে হাত পাতেনি, মানে ওই ট্র্যাডিশনের কাছে হাত পাতেনি, ইতিহাসের গল্প তারা বলেনি, তারা বলেছেন তো, নাহলে তো নেশন ফিলিংসটা তৈরি হবে না। এবং এত ডাইভার্সিফাইড ক্যারেক্টারের একটা জাতি, তাকে যদি বাঁধতে হয় তাহলে বাংলা ভাষার ইতিহাস 1000 বছরের। এবং খুব গুরুত্বপূর্ণ, এটা এনইপি খুব গুরুত্বপূর্ণভাবে লিখেছে এবং আমি খুব খুশি, খুব তৃপ্ত যিনিই লিখে থাকুন বইটি, তিনি পরিষ্কার ভাষায় লিখছেন যে ল্যাঙ্গুয়েজ ইজ এ কালচার। ভাষার মধ্যে আসলে একটা সাংস্কৃতিক বহমানতা থাকে। ভাষাকে শুধু কমিউনিকেশনের একটা মাধ্যম ভাবা এটা নয়, তার মধ্যে একটা সাংস্কৃতিক ধারাভার যেটাকে আমরা বলি, ঐতিহ্য, উত্তরাধিকার থাকে। তো এই সংস্কৃতির সাথে তো আমাকে টিউন হতে হবে। তোরা ব্রাইট স্টুডেন্ট, তোরা নতুনভাবে পৃথিবীকে দেখছিস, তাহলে তো সংস্কৃতি ভুলে যাবি, এটা তো নয়। সংস্কৃতির সাথে যুক্ত হওয়াটা তো আমাকে সহায়তা করে। এবার এটার একটা ম্যাল প্র্যাকটিসিং হয়, যেটা মুসোলিনি করেছিলেন। মুসোলিনি এমন, মানে আসলে আমরা ভাবি যে রাজনীতিবিদরা পড়াশোনা করে না, এটা হচ্ছে গবেট সাধারণ মানুষের একটা প্রচণ্ড রকম মাথা মোটার মতো ভাবনা। রাজনীতিবিদরা অত্যন্ত পড়াশোনা করেন। মুসোলিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিয়ে মাথার চুল ছিঁড়েছেন এমন নয়। অত্যন্ত সুপরিকল্পিতভাবে মুসোলিনি একজন ইটালিয়ান চিন্তানায়ককে, আমি নামগুলো এখন এক্স্যাক্ট মনে নেই, গুগলে এগুলো খুব অ্যাভেলেবল তথ্য, তিনি তাকে বিশ্বভারতীতে পাঠালেন, রবীন্দ্রনাথকে একটা টোপ গিলিয়ে দিলেন। কি গেলালেন? প্রচুর বই উপহার দিলেন, প্রচুর বই। এবং সেই সময় তো ইউনিভার্সিটিতে স্ট্রাগল করছে, প্রচুর বই উপহার দিলেন। এবং এই ব্যাপারটাকে খুব উনি মুসোলিনি হাইলাইট করলেন যে একটা লোক একটা বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলেছে, গ্রুপ অফ পিপল, গভর্নমেন্ট,
তাদের বিভিন্ন রকম ইন্টেনশন থাকে, যেমন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, তার পেছনে একটা ওয়াইড পলিটিক্স আছে। বিশ্বভারতীতে তো সেরকম না, একজন মানুষ তার শুধুমাত্র ব্যক্তিগত উদ্যোগে এটা করেছে, এটা মার্ভেলাস এক্সাম্পল। এটাকে নিয়ে বিশ্বভারতীতে একটা হিউজ ফান্ড দিলেন, ওনাকে নিয়ে গেলেন, খুব রেড কার্পেট ওয়েলকাম দিলেন, রবীন্দ্রনাথ খুব চার্জড হয়েছিলেন। একটু পরেই রবীন্দ্রনাথ বুঝতে পারলেন আসলে মুসোলিনি কি বলছে। মুসোলিনি তার একটি বিখ্যাত তার জাতির উদ্দেশ্যের ভাষণে বললেন যে আমার নতুন ব্যুরোক্র্যাট লাইন চাই, এবং শিক্ষা ব্যবস্থার দায়িত্ব হচ্ছে আমাকে এই ব্যুরোক্রেসি প্রোভাইড করা। এই যে ইয়েস স্যার, দেখবি ব্যুরোক্রেসির একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্যার, ইয়েস স্যার, স্যার স্যার। টেলিফোন দেখলেই বোঝা যাবে, একটা সংবাদ সংস্থার সাথে তোর প্রত্যক্ষ পরোক্ষ যোগ আছে। এই প্যাটার্নটা যে আমি ভুল বলছি না, এটা মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে আছে। এর সাথে যে প্রকৃত মুক্ত চিন্তার নায়কেরা, এই মুক্ত চিন্তার নায়কেরা তো এভাবে ভাবতে অভ্যস্ত না। ব্যুরোক্রেসির একটা প্যাটার্ন থাকে, ব্যুরোক্রেসি চাইলে, এবং এই ব্যুরোক্রেসিকে যদি তারা তো মানে ইন্টেলেকচুয়ালিটি, তাদের ইন্টেলেকচুয়ালিটি বলবো না, তাদের একটা ক্যাপাবিলিটি থাকে, বা তারা হাইপার ক্যাপাবলও হন। এই ক্যাপাবিলিটিটাকে মডিউলড করে দেওয়া হয়, এবং এই মডিউলড করার পক্ষে তখন এই নেশনহুড বিল্ডিংনেস, উগ্র জাতীয়তাবাদ বলে একটা জিনিসকে রবীন্দ্রনাথ অত্যন্ত তীব্র সমালোচনা করছেন। কিন্তু জাতীয়তাবাদকে তো সেভাবে সমালোচনা করা যায়, জাতীয়তাবাদ তো জরুরি, কিন্তু মুশকিল হচ্ছে রাস্তাটা তো একই। মানে 10 কিলোমিটার গেলে জাতীয়তাবাদ, 12 কিলোমিটার গেলে উগ্র জাতীয়তাবাদ। এখন আমি 10-এ গিয়েই গাড়িটা থামাবো না 12 পর্যন্ত টেনে নিয়ে যাব, সেটা তো সময়ের অপেক্ষা। এটা তো আমি প্রেডিক্ট করতে পারছি না, তাহলে আমাকে জ্যোতিষীর কাজ করতে হয়। কিন্তু অ্যাজ পার মানে ফাইল কনসার্ন, যেটুকু আমি রিটিন ডকুমেন্টস দেখছি, তাতে হ্যাঁ আমি বললাম এখন পর্যন্ত কিছু দেখছি না। কিন্তু মুসোলিনির এই ঘটনা এবং রবীন্দ্রনাথের ইন্টেলেক্টে, রবীন্দ্রনাথের অন্যরকম ধারণা তৈরি হতে পারে মানুষের। রবীন্দ্রনাথ ভারতবর্ষে ফেরার পরেই বাংলাদেশের একটি জায়গায় প্রথম ফ্যাসিবাদ বিরোধী সমিতি তৈরি হয়, এবং সেখানে কিন্তু রবীন্দ্রনাথ প্রথম সভাপতি হয়েছিলেন। এবং মুসোলিনির একটি প্রতিকৃতি রবীন্দ্রনাথ আঁকেন, এটা কিন্তু রবীন্দ্রনাথের চিত্রশিল্পের ঘরানায় অত্যন্ত ব্যতিক্রমী। মানে রবীন্দ্রনাথ সাধারণভাবে ওই খুব ঘনিষ্ঠ বৃত্তর দু একজন ছাড়া কাউরির ছবি, মানে কাউরির ছবি আঁকেননি। এবং নট অনলি তিনি ওই ছবিটা তৈরি করেছেন, এরকম একটা ঘুষি মারছে এরকম তাক করে, এরকম একটা ছবি কার্টুন টাইপের, তার নিচে কিন্তু মুসোলিনি কথাটা তিনি বাংলায় লিখেওছেন। নিচের দিক থেকে বাঁ দিক থেকে উপরে একটু ছোট্ট করে মুসোলিনি বাংলা লিপিতে লেখাও আছে। মানে একদম মানে ওই ছবিটা যাতে পরে ইতিহাসে ঘেঁটে না যায়, মানে একদম মুসোলিনির নাম করে লিখছে। মানে কিন্তু ওনারও ধরতে অসুবিধা হয়েছিল যে এই প্যাটার্নটা কোন দিকে যাচ্ছে। সুতরাং প্রাইমারিলি যে এটা নিন্দনীয়, একটা এই ট্র্যাডিশনের সাথে যুক্ত করতে চাওয়া মানেই সেটাকে আমি খারাপ বলছি, এটা বলার স্কোপ কিন্তু এই মুহূর্তে অন্তত তৈরি হয়নি। যখন এনইপি রিলিজ হলো তখন তোমার ইনিশিয়ালি কি থটস ছিল ওর ওপর? ইনিশিয়ালি যেটা আমি এনইপি রিলিজ হলো, প্রথমে মনে হলো যে একে আমাকে কে দেবে, কি করে পড়ব, তার মানে কি করে বুঝবো। এটা আমার একটা ব্যক্তিগত স্বভাব আর কি, যে ওই চিলে কান নিয়ে গেল, এটা আমি খুব একটা বিশ্বাস করি না। মুশকিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে মাতব্বররা এসে আমাদেরকে মাঝে মাঝে এনইপি নিয়ে জ্ঞান ট্যান দিল, তারা ভুল বললো আমার সাথে কিছু ফর্মাল, এটা অন্য বিষয়, ডিপার্টমেন্টাল বিষয়, যাই হোক। কিন্তু মানে আমি বলতে চাইছি যে বিপদটা সাংঘাতিক। মানে বিশ্ববিদ্যালয়ে যারা এটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছেন তাদেরও কিন্তু নলেজের বিষয়টা সম্বন্ধে জ্ঞানের খুব অভাব, এবং স্পষ্টীকরণের অভাব কিন্তু অফিসার্স লেভেলে। কি ঘটলো, এনইপি যেটা প্রথম যেটুকু খবর পেলাম, তাতে একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং, খুব পজিটিভ লেগেছে। এবং সেটা ওই যে আমার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করছিলি না, মানুষের যে কোনো ভালো লাগা মন্দ লাগার সাথে তো তার ব্যক্তিগত অনুভূতি যুক্ত থাকে। আমি এমএ ফাইনাল ইয়ার যখন পরীক্ষা দিচ্ছি, ঠিক তার আগে আমি একটি চাকরি পেয়েছিলাম লাইব্রেরির ভ্যালুয়েশন অ্যাসেস করার। এখন লাইব্রেরির ভ্যালুয়েশন তোর করতে গেলে, মানে ইন্স্যুরেন্স কোম্পানির একটি চাকরি, লাইব্রেরির ভ্যালুয়েশন অ্যাসেস করতে গেলে পুঁথিকে তার মূল্য কত হতে পারে, রেয়ার কালেকশন, স্কেয়ার কালেকশন যেগুলো আছে তার মূল্য তো বাজার মূল্য ওইভাবে পাওয়া যায় না। সুতরাং তার ইন্স্যুরেন্স করতে গেলে এই ব্যাপারগুলোর একটা ধারণা থাকা দরকার। তো যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে, এবং বলতে কোনো অসুবিধা নেই, একটু এগিয়ে থাকাই ছাত্র, আমি চাকরিটি পেয়েছিলাম, কিন্তু তখন আমার ফাইনাল ইয়ার কমপ্লিট হয়নি। মানে 3 মাস মতো আমার এমএর ফাইনাল ইয়ার পরীক্ষা ছিল। লুক্রেটিভ প্যাকেজ, আমি জয়েনও করে এলাম। তারপরে আমার মনে হতে শুরু করলো আমি তো পড়েছি ভাই বাংলা নিয়ে, এইবার আমি এই বিজনেস ফিল্ডে গিয়ে আমি আদৌ পারবো কি না, যদি না পারি আমি ফিরে আসার উপায় আমার বন্ধ হয়ে গেল। এনইপি কিন্তু এই ব্যাপারে একটা দারুণ হেল্প দিয়েছে।
এনইপির প্রথম কথাটা যেটা বলতে যেটা লেখা কোথাও আমি দেখিনি, কিন্তু আমার যেটা মনে হয়েছে, এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একজন অফিসারের সাথে কথা হচ্ছিল, উনিও এই কথাটা বলছিলেন, বিমলেন্দুদা কথাটা বলছিলেন যে এখন বলতে চাইছে সরকার যে চাকরি নেই, কাজ আছে। অর্থাৎ কোনো একটা কাজ যদি পাও, একটা এগিয়ে থাকা ছাত্র, ধর আমি একটা রিসার্চ প্রজেক্ট করছি, তুই এগিয়ে থাকা স্টুডেন্ট, আমি বললাম বাবু তুই আমার সাথে 2 বছর কাজ কর। এখন তোর বাবা চিৎকার করে উঠবে যে ডাক্তারি পড়া ছেড়ে রিসার্চের কাজ করবে। ব্যাপারটা হচ্ছে যে ডাক্তারি পড়ে চাকরি পাবি কিনা জানি না, কারণ গত কবে পশ্চিমবঙ্গ সরকার চাকরি ডাক্তার নিয়েছে সেটা অন্য কথা, আর না হলে তখন পাড়ায় পাড়ায় হোমিওপ্যাথি ডাক্তারের মতো পরিস্থিতি হবে। ইঞ্জিনিয়ারিং শেষ হয়েছে, ডাক্তারি হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই এনইপি বলল যে একটি বাচ্চা এখন পর্যন্ত 7 বছর পর্যন্ত টেনিওরটা দিয়েছে, 7 বছর পর্যন্ত মাঝখানে পড়া ডিসকন্টিনিউ করতে পারে। সে অন্য কোনো জায়গায়, যেমন অগ্নিবীরের একটা অপরচুনিটি তৈরি হচ্ছে। আমার রুরাল কলেজ, আমার যে কোনো ছেলে এখন অগ্নিবীরে চলে গেল 5 বছর কাজ করলো, ইনকাম করলো, আর ব্যাগ ফুল অফ মানি নিয়ে এলো, আবার পড়া কমপ্লিট করলো। এটা একটা বড় অপরচুনিটি তৈরি করে দিয়েছে। 2, ইউনিভার্সিটি চেঞ্জ করার সুযোগ দিয়েছে। আমি খানিকটা পড়েছি, আমি ওই ক্রেডিট স্কোর দিয়ে অতটা জিনিসটা বোঝাচ্ছি না, যে আমি খানিকটা পড়েছি একটা ইউনিভার্সিটিতে, তারপর আমি একটা কোনো কাজে তামিলনাড়ু চলে গেছি। এখন তামিলনাড়ুতে গিয়ে একটা উঠতি বয়সের ছেলে, এগুলো কনসিডারেবল, কিন্তু একটি উঠতি বয়সের ছেলে, ধর 20 বছর একটি ছেলে অনার্সে ভর্তি হয়েছে, তাহলে 21-22 বছরে সে, এখন 4 বছরের অনার্স, 21-22 বছরে সে তামিলনাড়ু চলে গেল। তো 22 বছরে গিয়ে স্যার প্রেমে পড়ার তখন প্রাইম টাইম, সে প্রেমে পড়লো, কাজ করতে গেছে, হাতে পয়সাও আছে, সংসার চালাতে অসুবিধা হচ্ছে না। 22 থেকে 26-27 প্রেমে পড়লো, বিয়ে করলো। এইবার তার কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কমপ্লিট করা মুশকিল। গভর্নমেন্ট তাকে অপরচুনিটি দিচ্ছে, মানে আইনটা এইভাবে সাজিয়ে দিয়েছে যে সে সেইখানকার কোনো ইউনিভার্সিটি থেকেই কমপ্লিট করতে পারে। এবং যে ইউনিভার্সিটিতে যত বেশি নম্বর, মানে 1 নম্বর 51 নম্বরও যে ইউনিভার্সিটি থেকে, মানে সবচেয়ে বেশি 3টে ইউনিভার্সিটিতেও যেতে পারে। যে ইউনিভার্সিটি সবচেয়ে বেশি নম্বর তাকে পরীক্ষা নিয়েছে সেই ইউনিভার্সিটি ডিগ্রিটা দেবে। মানে আমি খানিকটা প্রেসিডেন্সিতে পড়েছি, খানিকটা ক্যালকাটাতে পড়েছি, তাহলে যে ইউনিভার্সিটির কাছ থেকে আমি বেশি নিয়েছি সেই ইউনিভার্সিটিতে করতে পারি। এবং এর সাথে যে আমাকে কোনো কাজের বাই ক্লজ দিয়ে করতে হবে এমনও নয়। আমার মনে হতে পারে যে ওইখানে একজন এই কোয়ালিটি অফ ফ্যাকাল্টি আছে, আমার হয়তো কোনো একটা সময় ইনিশিয়াল স্টেজে অসুবিধা ছিল, ওই ফ্যাকাল্টিকে আমি এনজয় করতে চাই, আই ক্যান সুইচ। তাহলে আমার রিসার্চ অপরচুনিটি ডেভেলপ করতে পারে, ওই পার্টিকুলার ডোমেনে আমার এক্সপার্টাইজ এস্টাবলিশ করে নিয়ে আমি অ্যাপ্রোচ করতে পারি। এটা কিন্তু একটা দারুণ কাজ। এই অপরচুনিটিটা এখনকার শিক্ষা ব্যবস্থায় থাকা খুব জরুরি। আর ওই যে 2, 3, 4-এর যে ভাগটা, অ্যাকচুয়ালি বলছে 1-এর আগে 2 বছর পড়াও। এখন সেটা পড়ানো উচিত না উচিত, অনুচিতের জায়গায় কেউ নেই। এমন কোনো বাচ্চা তুই চারপাশে দেখতে পাবি না যাকে 1-এর আগে কেউ ভর্তি করেনি। ওই কেজি 1 যে আমাদের সময় ছিল সবাই ভর্তি হচ্ছে, আমাদের সময় থেকেই চলছে। এই সময় বলে দিয়েছে গল্পের মাধ্যমে পড়াও, একদম এই বাক্যগুলো লেখা আছে। মাতৃভাষার বর্ণ পরিচয় করো, বেসিক নিউমেরিক নাম্বারগুলোকে লেখা শেখাও, গল্প শেষ। তারপরে সে আরেকটা লেয়ারে উঠবে। আচ্ছা, এবার 8-এ গিয়ে একটা ভাঙন দেখছি আমরা। এতদিন পর্যন্ত সরকারি চাকরিতে 8 পাসের চাকরি ছিল না, সরকারি চাকরির অ্যাপ্লিকেশনের জন্য তো 8 পাস লাগতো। তাহলে 8 পর্যন্ত নিশ্চয়ই সিলেবাসের কোনো একটা লেয়ার কমপ্লিট করে দেওয়া হচ্ছে, তার ল্যাঙ্গুয়েজ এম্পাওয়ারমেন্ট, তার সোশ্যাল সেন্স এম্পাওয়ারমেন্টকে এমন জায়গায় রিচ করিয়ে দেওয়া হচ্ছে সে চাকরি পেতে পারে। তাহলে সে 8-এ একটা ডিভিশন রেখেছে, 11-12কে একটা ক্লাব করেছে। স্পেশালাইজেশন তার 12-এই তৈরি, মানে 11-এ গিয়ে তৈরি হচ্ছে, একদম ক্লিয়ার। 11-12কে একটা সেকেন্ডারি বোধহয় একটা ক্লাব করেছে, মানে হায়ার সেকেন্ডারি কথাটা আমি দেখলাম না, সেকেন্ডারি একটা ক্লাব করেছে। 11-12 মানে 10 to 12 একটা ক্লাব করেছে। 10-এর সময় তারা বলছে যে ওই ছাত্রদের মোটিভেশনগুলোকে একটা কাউন্সেলিংয়ের, মানে একদম সেই পরীক্ষা নিচ্ছি, খাতা দেখছি, এরকম ব্যাপারটার বাইরে একটা 1-to-1 ইন্টারাকশান থাকবে মাস্টারমশাইদের সাথে। তাতে গিয়ে সে একটা কাউন্সেলিংয়ের মতো করবে, কাউন্সেলিংয়ের মতো করে সে 12-এ তাকে স্পেশালাইজেশন, 11-এ তাকে স্পেশালাইজেশন দেবে। এটাই তো ছিল। খুব আলাদা কী হলো? কিছু তো আমি তো কোনো আলাদা দেখিনি। ক্লাস 4-এ না 5-এ, 4 থেকে 5-এ হয়েছে। তো এনইপির অনেক আগে থাকতে আজকে তৃণমূল সরকার এনইপিকে নিয়েছে এখন উইথ সাম কনসিডারেশন, কিন্তু তার অনেক আগে থেকেই তো 5, মানে ওই 5 ক্লাসটাকে প্রাইমারিতে দেওয়ার জন্য বহুদিন আগে থেকে পশ্চিমবঙ্গের চেষ্টা চলছে। পার্থক্যটা কী হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন আমি বুঝতে পারছি না। 1-এর আগে একরকম পড়বে, 1-2 একরকম পড়বে, 3-4 একরকম পড়বে, তাই পড়ানো হয়। 3-4-এ গিয়ে ইতিহাস শুরু হতো না, ইতিহাস টপিকটা 3-4-এ গিয়ে শুরু হতো। 1-2-তে তো ইতিহাস থাকতো না, ওই অঙ্ক মানে যোগ বিয়োগ করবে, এইটুকুই সেখানে, এইটুকুই বলা হয়, এইটুকুই লেখা আছে। কাইন্ডলি আমি দর্শকদের বললাম না পড়ে এটা নিয়ে ভাবনা খুব মুশকিল, একটু পড়তে হবে। আমি কোনো পার্থক্য দেখিনি এই স্কেলিংয়ে, কোনো পার্থক্য দেখিনি। হ্যাঁ, তবে
এফিসিয়েন্ট টিচিং ম্যান পাওয়ার, এটার একটা অসুবিধা আছে। 4 বছরের অনার্স কোর্স হয়ে যাওয়ার জন্য একটা সমস্যা দেখা দেবে, মানে ঘরের সংখ্যাতেও আমাদের খুব সমস্যা হচ্ছে। এখনও 4 বছরে তো আমরা যাইনি, কিন্তু যখন 4 বছরে যাব, যদি কোনো বনফান্ড আমাদের কাছে না আসে, আমাদের ওই মিউজিক্যাল চেয়ারের মতো ক্লাসরুমগুলো মিউজিক্যাল চেয়ারের চেয়ার হবে, ফ্যাকাল্টি মেম্বার কম। যদি এই অসুবিধাগুলো খুব মানে এখনও 3 বছর সময় আছে, 3 বছরের জন্য আমরা রেডি, কিন্তু 4 বছরের ব্যাকআপটাকে নেওয়ার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইমিডিয়েট বৃদ্ধি করতে হবে। অ্যাকর্ডিং টু এনইপি আমরা যখন পড়েছি তখন 10+2 রুল ছিল, এখন 5+3+3+4। 10+2 বলে কিছু ছিল না। আচ্ছা, 10+2 মানে কি, তুই সাধারণভাবে খেয়াল করে দেখ যে আমরা ওই প্রি প্রাইমারি যে কন্ডিশনটা, প্রি প্রাইমারিটা আমি পড়েছি, যেমন আমি পড়েছি তো কবে আগে, আমি তোর বাবার বয়সী ধর প্রায়। তা আমি প্রি প্রাইমারি পড়েছি, এখানে খ্রিস্টীয় বাণীপীঠ বলে একটি স্কুল ছিল, সেখানে রাত্রিবেলা গরু থাকতো, সকালবেলা আমি পড়তাম। এই মোহন মলের পাশে, এখন মল হয়েছে, তখন মোহন সিনেমার পাশে একটা টালির চালের মধ্যে লিটারারি রাত্রিবেলা গরু থাকতো, সকালবেলা আমি থাকতাম। সেই স্কুলে আমি কেজি 1 তখন এরকম নাম ছিল না, পড়েছি, আমিই তো পড়েছি। তারপরে আমি গিয়ে ভর্তি হলাম তোর ক্লাস 1-এ কৃষ্ণনাথ স্কুলে। তখন তো বড় স্কুল, ভালো স্কুল দেখে তো আমাদের বাবা মারা ভর্তি করতো না, মানে যে সামনে যাকে পেতো, মানে যে স্কুলটা, মানে পাড়ার স্কুলেই পড়তাম, আমাদের এটাই ট্র্যাডিশন ছিল। তারপর আমার বাবা বাড়ি করলো ওইদিকে, জেএন একাডেমি স্কুলে গিয়ে আমি ক্লাস মানে কমপ্লিট করলাম। তো এই সেগ্রিগেশন তো ছিল, 8-এর সেগ্রিগেশনটা আমরা বুঝতে পারতাম না। তো 8 পর্যন্ত মাস্টার নিচ্ছিস না আলাদা করে, এসএসসির পরীক্ষা কী করে রেখেছিস, তাহলে তোর তো সাইকোলজিক্যাল সেগ্রিগেশন হয়ে আছে, টেকনিক্যাল সেগ্রিগেশন হয়ে আছে। 8 পর্যন্ত পার্টিকুলার লেয়ার অফ নলেজকে প্রোভাইড করবি বলি তো তার মাইনা কম দিয়ে তাকে এক ধরনের টিচার দিয়েছিস। 8 থেকে 9-10-এর জন্য আলাদা ধরনের টিচারের মাইনাস স্ল্যাব করেছিস, 12-এর টিচারের মাইনাস স্ল্যাব আলাদা করেছিস। তো নতুন কী করেছিস, মাইনাস স্ল্যাব আলাদা করেছিস মানেই তো তুই মনে করছিস, তুই তো মেনেই নিয়েছিস যে তোর এডুকেশন লেয়ারটা ডিফার করবে। আর 8কে তো তুই চাকরি পাওয়ার বেঞ্চমার্ক করে রেখেছিস, একটা পিওনের চাকরির জন্য তো 8 পাসই যথেষ্ট, বেঞ্চমার্ক করে রেখেছি। তাহলে 8 পর্যন্ত, এবং তোকে দুঃখের কথা কি বলবো, মানে এরা এত বদ হয়, ক্ষমতাবান লোক, এর অনেক উইটনেসও আছে। আমার পার্সোনালি পিএইচডি থিসিস, আমি 3-এ এমফিল করি, তারপর পিএইচডি থিসিস ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রথম যেটা সাবমিট করেছিলাম, সেই সাবমিশনে ছিল সিলেবাসের প্রাসঙ্গিকতা, বাংলা সিলেবাসের প্রাসঙ্গিকতা আটকে দেওয়া হয়। মানে একটা লেয়ার অফ, একটা বাচ্চা যখন সিলেবাসের, আমার স্কলার আমার পারমিশন না নিয়ে তো প্রজেক্টটা জমা করছে না, তখন একাডেমিক কাউন্সিলে এটা আটকে দেয়। এবং আটকানোর কারণই হচ্ছে সিলেবাসের প্রাসঙ্গিকতা হলে যে মাতব্বররা সিলেবাসটা করেছে। এবং আমাদের সময় এই এত ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলো, আন্ডার গ্র্যাজুয়েশনগুলো যায়নি, আমরা কিন্তু ডাইরেক্ট ক্যালকাটা স্টুডেন্ট। তো তখন ওই যে মাতব্বররা সিলেবাসটা করেছে তাদের গায়ে কালি পড়বে যদি কোনো সমালোচনা হয়, সে ভয়ে কাজটাই করতে দেওয়া হয়নি। তারপর আমি একটা ক্রিটিক্যাল টপিকে কাজ করেছি, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু আমাকে কাজটা, ইনিশিয়াল যে প্রজেক্ট আমি জমা করেছিলাম, ডক্টর ছন্দা রায় রিডার র্যাঙ্কে চাকরি করতেন তখন, তার আন্ডারে আমার ব্যক্তিগত বন্ধুবান্ধবরা সবাই জানে আমার এই টপিকটার ব্যাপারে, অনেকের কাছে এই টপিকের কপিও হয়তো এখন জেরক্স পায়, মানে কিন্তু অ্যাপ্লাইডে কাজই করতে দিল না, রিসার্চগুলোকে বন্ধ করে রাখে, অ্যাপ্লাইড রিসার্চগুলোকে নিতে খুব কষ্ট হয় এদের। এই জায়গায় এনইপি একটা ভালো কাজ হবে, কারণ এনইপিতে যেহেতু মাস্টার ডিগ্রি থেকে রিসার্চকে দিয়ে দিয়েছে, অনার্স ডিগ্রি থেকে রিসার্চকে দিয়েছে, মানে বাংলাদেশে আছে। আমি বাংলাদেশের বহু বিশ্ববিদ্যালয়ে রেগুলার পড়াতে যাই, তো বাংলাদেশের সেট আপ কিন্তু এটাই। এবং মাস্টার ডিগ্রির থিসিস ওরা বই আকারে বার করে, একটা পার্টিকুলার ক্রেডিট স্কোর রেজ করলে তারপর সেটা পাবলিশড হয়। এত লোককে যখন আমাকে পাবলিকেশন ম্যাটার দিতে হবে, রিসার্চ ম্যাটার দিতে হবে, তখন কিন্তু আর এইটা দেয়া যাবে না, ওইটাতে গায়ে কালি ছিটবে, এই অপরচুনিটিটা ক্লোজ হয়ে যাবে। মানে অপরচুনিটি মানে ডিসঅপরচুনিটিটা ক্লোজ হবে। মানুষ তখন মাস্টারমশাইরা বাধ্য হবে, এত প্রোডাকশান আমি কোত্থেকে দেবো। আমার পিএইচডি থিসিস মানে স্কলার ধর 5টা কি 7টা, কিন্তু আমার যখন এমফিলের কেউ দিতে হচ্ছে 10টা, মাস্টার ডিগ্রিকে দিতে হচ্ছে 15টা, অনার্সের ফাইনাল লেয়ারকে দিতে হচ্ছে আরও 6টা কি 10টা কি 15টা, এতগুলো টপিককে আমাকে তো হ্যান্ডেল করতে হবে। তখন আমি কিন্তু কর, এই রিসার্চের স্কোপ এটা কিন্তু ওয়াইড করে দিচ্ছে, এবং এটা খুব স্পষ্ট ভাষায় এনইপি লিখছে। Thank you for watching the podcast till the end. I hope you all love the podcast. Please support us by subscribing to our channel. Thank you. Lots of love to you all. Jai Hind.